বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সঞ্জয় রায়ের বেকসুর খালাস হয়ে যেতে পারে। স্বয়ং সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এই কথা বলেছেন। উনি এই কথা কেন বললেন যে সঞ্জয় রায়ের বেকসুর খালাস হতে পারে, কি কারণে, কি রিজন, তার সম্পূর্ণটা ডিটেলসে আসবো। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, নিচেতে তার পরিবারের মা বাবা আজকে এমন একটা তথ্য আমাদের সামনে তুলে ধরলো যেটা মারাত্মক থেকে মারাত্মক। তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য যেমন টাকার অফার করা হয়েছিল, ঠিক তেমনি তাদেরকে ভয় দেখানো হয়েছিল এবং বলা হয়েছিল তারা যদি কিছু বলে তাহলে তাদের মেয়ের ইনভেস্টিগেশন হবে না, তার মেয়ের দোষীরা শাস্তি পাবে না। কারা এই ধরনের কথা বলেছিল সেটা আজ 6 মাস পর তারা কিন্তু সবার সামনে প্রকাশ করে দিল। কারা বলেছিল এবং কেন বলেছিল সমস্তটা ডিটেলসে বলবো। তার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, সন্দীপ ঘোষ তার আর কোনো উপায় রইল না, সে এখন মহা বিপদে পড়ে গেছে। তার আর কোনো রাস্তাই আর বেঁচে রইল না। বিচারকের সামনে গিয়ে সে যখন বলে যে তাড়াতাড়ি যাতে তার ট্রায়ালটা হয়ে যায়, সেই মুহূর্তে বিচারক তাকে ধমকের সুরে জানায়, আপনার কোনো কথা শোনা হবে না, আপনি চুপ থাকুন। রেগে গিয়ে বলেন, কেন বললেন সমস্তটা ডিটেলসে আসবো। তার আগে নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 9ই আগস্ট আমাদের কাছে একটা বিভীষিকাময় একটা দিন, একটা শোকার্ত দিন। সেদিনকে আমাদের রাজ্য, আমাদের দেশ থেকে একজন সৎ, একজন ভালো ডক্টরকে আমরা হারিয়েছি কিছু নরখাদকের জন্য। এবং তারপর থেকেই আমাদের রাজ্যে বলুন, রাজ্যের বাইরে বলুন, সব জায়গায় কিন্তু প্রতিবাদের আগুন ছেয়ে গেছিল, ইভেন বিদেশে পর্যন্ত। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সঞ্জয় রায় প্রথম থেকেই কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে এবং 6 মাস পর সেই সঞ্জয় রায়কেই শিলমোহর দিয়েছেন আমাদের রাজ্যের সিবিআই, এবং তারা আর কোনো কিছু করতে পারেনি। এবং সিবিআইয়ের ব্যর্থতার জন্য আমরা সবাই জানি যে সন্দীপ ঘোষ এবং থানা প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল তারা খালাস পেয়ে গেছেন, অর্থাৎ তার জামিন পেয়ে গেছেন। এবার আপনাদের বলি যে এই সঞ্জয় রায়েও বেকসুর খালাস হয়ে যেতে পারে, এরকমই মন্তব্য করলেন স্বয়ং সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না। আপনাদেরকে জানাই, তিলোত্তমার পরিবারের আইনজীবী আদালতে জানিয়েছেন সঞ্জয় রায় এর ফাঁসি পরিবার চায় না, তবে সঠিক বিচার চান এবং সিবিআই এর তদন্তের 55টি গুরুত্বপূর্ণ ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছেন। 55টি গুরুত্বপূর্ণ সিবিআই যে ত্রুটি তাদের ইনভেস্টিগেশনে, সেই ইনভেস্টিগেশনের নিয়ে তারা প্রশ্ন তুলেছেন আদালতে। এখানেই আদালত কড়া অ্যাকশন নেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে জানিয়ে দেন, আপনাদের আবেদনে এমন কিছু বিশিষ্টতা আছে যা বিতর্কিত। আদালতে আজ যা বলা হবে তা সুদূর প্রসারী প্রভাব পড়বে। বুঝতে পারছেন যে সঞ্জীব খান্না কিন্তু প্রথম থেকেই কিন্তু তাদেরকে বলে দিচ্ছেন যে আজকে যেই কথাগুলো আমরা বলবো সেই কথাগুলো যদি ঠিকঠাক করে না হয় তাহলে এইটা কিন্তু একদম ভবিষ্যতেও সেই জিনিসটাই হতে চলেছে। সুপ্রিম কোর্টে আরো বলেন, আদালতের পিটিশন দাখিল করার সময় সতর্ক থাকুন এবং কিছু উল্লেখ করবেন না যাতে অভিযুক্তর পক্ষ ব্যবহার করতে পারে। অর্থাৎ তিলোত্তমার পরিবারকে বলে দেওয়া হয় যে আপনারা যে পিটিশন যে দাখিল করেছেন সেখানে এমন কিছু উল্লেখ করবেন না যেখানে অভিযুক্ত পক্ষরা অর্থাৎ বিপক্ষরা তারা সেই জিনিসটাকে ব্যবহার করে নিতে পারে। এই বক্তব্যের ভিত্তিতে নিজেদের তার মা বাবা তাদের পিটিশন ফিরিয়ে দেয়। এই যখন নাকি বিচারক এই কথা বলেন তখন তারা তাদের পিটিশনটা ফিরিয়ে নেয়, কারণ তাদের কিছু বক্তব্যের ভবিষ্যতে সঞ্জয় রায়ের বেকসুর খালাসের পথ তৈরি হয়ে যেতে পারে। কারণ যেটা বিচারক স্বয়ং বলে দেন যে এই যে পিটিশনটা আপনারা জারি করছেন সেই পিটিশনে এমন কিছু বক্তব্য পেশ করলে, ভুলভাল বক্তব্য পেশ করলে সেখানে কিন্তু বিপক্ষ সঞ্জয় রায়ের যে আইনজীবী
তারা কিন্তু আমরা সবাই জানি যে সঞ্জয় রায়ের আইনজীবী তারা এমন কিছু প্রমাণ দেখিয়েছেন যেটাতে সঞ্জয় রায়ের যেদিনকে তার রায় শোনানো হয়েছে তারা এমন কিছু যে দুই মহিলা আইনজীবী এই সঞ্জয় রায়ের হয়ে লড়ছিল তারা এমন কিছু প্রমাণ দেখিয়েছেন যার জন্য এই সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা থেকে সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাবাসটা কিন্তু সে পেয়েছে। তাই বারবার করে বিচারক বলে দিচ্ছেন যে আপনারা যে পিটিশন জারি করছেন সেখানে এমন কিছু বক্তব্য রাখবেন না যেখানে এই যে দোষী সঞ্জয় রায় সে বেকসুর খালাস পেয়ে গেলেও কিন্তু পেয়ে যেতে পারে। এই মামলায় সমস্ত সাক্ষ্য প্রমাণ এখন পর্যন্ত সঞ্জয় রায়ের এই কিন্তু দোষী সেটাই কিন্তু প্রমাণ করে। তবে অতীত অভিজ্ঞতা বলে কোনো মামলার তদন্তে ভুল বা অসঙ্গতি ধরা পড়লে অভিযুক্ত সহজেই খালাস হয়ে যেতে পারে। সম্প্রতি মুম্বাইয়ে একটি ধর্ষণ ও হত্যা মামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরেও সুপ্রিম কোর্টে অভিযুক্ত খালাস পেয়ে গেছে। যেহেতু নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরেও কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এমন কোনো প্রমাণ দেখাতে না পারায় সেই দোষী কিন্তু খালাস পেয়ে গেছে। এরকম কিন্তু একটা মুম্বাইয়ের খুন ধর্ষণ কেসে কিন্তু দোষী আজকে বাইরে, কারণ তদন্তের খুদ এবং পর্যাপ্ত প্রমাণ তার পক্ষেই গেছে। এরপর নিজেদের তার বাবা মা কিন্তু কি করবেন সেটা দেখবার বিষয়, কারণ এই যে বিচারক যেটা বলে দিয়েছেন যে যদি তাদের একটা ভুল পদক্ষেপে আজকে কিন্তু সঞ্জয় রায়ের কিন্তু বেকসুর খালাস হয়ে গেলেও হয়ে যেতে পারে। এবার দেখার বিষয় যে তারা কোন কি পদক্ষেপ নেয়, কারণ সিবিআইয়ের ওপর তাদের কিন্তু আস্থা দিনে দিনে হারিয়ে ফেলেছে তারা, এবং সিবিআই টুটি নিয়ে 55টি প্রশ্ন কিন্তু তারা করেছে, এবং সেই প্রশ্নের ভিত্তিতেই কিন্তু আজকে এবং তারা যে পিটিশন জারি করেছে সেটার ভিত্তিতে কিন্তু সঞ্জীব খান্না স্পষ্টতই তাদের জানিয়ে দিয়েছে। এরপরে দেখার বিষয়, এবার আপনাদের বলি যে তিলোত্তমার বাবা মা একটা ভয়াবহ মন্তব্য, এবং যেটা এতদিন পর্যন্ত তারা বলেনি সেটা কিন্তু আজকে এক সংবাদ মাধ্যমে কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে। আপনাদেরকে জানাই যে যেদিনকে তিলোত্তমার সাথে এরকম নির্মম ঘটনা ঘটেছে সেদিনকে তিলোত্তমার বডিটা যখন তাদের বাড়িতে আনা হয় এবং দোতলায় নিয়ে যাওয়া হয়, সেই সময় নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি তারা ডিসি নর্থকে ডেকে নিয়ে আসে, এবং ডেকে নিয়ে এসে সেই রুমের একটা কোণার দিকে প্রথমে এই তিলোত্তমার বাবাকে ডেকে নিয়ে যায়। বাবাকে ডেকে নিয়ে যাওয়ার পর একটা প্লাস্টিকে মোড়া কিছু টাকা অফার করে, এবং তখন কিন্তু তিলোত্তমার বাবা বলেন যে আমি আমার মেয়েকে হারিয়েছি। ডিসি নর্থকে বলেন যে আপনার যে এই যে এখানে যে ব্যাচগুলো রয়েছে এগুলো পাওয়াতে আপনার যতটা খোসামত আপনি করেছেন না তার থেকে বেশি কষ্ট করেছে আমার মেয়ে। আজকে আমার মেয়ের দোষীরা শুধু শাস্তি পাবে সেটাই চাই, আদার্স আর কিছু চাই না। উনি কিন্তু এই মন্তব্যটা করেছেন, এবং সেই সময় ভাবুন যেখানে তিলোত্তমার মা তখন তিলোত্তমার পাশে বসে কান্নাকাটি করছিলেন, স্বাভাবিক মা আর বাবার মন সেই সময় যে কি হয় একমাত্র তারাই জানে। একটি মাত্র সন্তানের যদি এইভাবে তাদের তিলে তিলে কষ্ট করে মানুষ করেছে তাদের মেয়েকে, একটা সাকসেস একটা ওমেন ছিল, সেই মেয়েটাকে যখন নাকি কিছু নরখাদকের দল এভাবে ছিঁড়ে তার জীবনটাকে শেষ করে দিল, সেই সময় সেই মায়ের মনটা কেমন থাকে। তার মা যখন মেয়ের পাশে বসে শোকার্ত কান্নায় ভেঙে পড়েছেন, সেই সময় সঞ্জীব মুখার্জি উনি তিলোত্তমার মায়ের কানের ধারে গিয়ে হেসে হেসে বলছেন টাকা অফার করছে, টাকা দিচ্ছে। ভাবতে পারেন এরা কি মানুষ? সত্যি কি এরা মানুষ? সে সময় তিলোত্তমার মা চিৎকার করে উঠেছে এবং কেঁদে বলছে টাকা টাকা কি করব, টাকা কিসের জন্য চাই, আমার মেয়েই তো চলে গেছে, আমাদের তো টাকার দরকার নেই, টাকা অফার কেন করছেন? এবং সেখানে কিন্তু অনেক মানুষ কিন্তু ছিল, তারা কিন্তু রেগে যায় এবং ওনাকে বের করে দেওয়ার জন্য কিন্তু ওই সঞ্জীব মুখার্জিকে বের করে দেওয়ার জন্য তড়িঘড়ি করে, এবং উনি
সেখানে দম্ভ রয়নি, উনি সেখানে বলেছেন চেনেন আমি কে, জানেন আমি কে। সেখানে একজন লোক ওনাকে বলেছেন আপনি চুপ হয়ে যান, মার খাবেন নাকি। ভাবতে পারেন। এবং তাদেরকে পরবর্তীকালে ভয় দেখানো হয়েছে যে আপনারা এই কথা কাউকে বলবেন না, কারণ তিলোত্তমার এখন ইনভেস্টিগেশন চলছে, যদি কাউকে বলে দেন তাহলে কিন্তু ইনভেস্টিগেশন ওখানেই বন্ধ হয়ে যাবে এবং আপনার মেয়ের দোষীরা কিন্তু শাস্তি পাবে না। কিন্তু মা তখন তো মায়ের মধ্যে নেই। তিলোত্তমার মা একদিন এক জুনিয়র ডক্টর তাদের বাড়িতে যাতায়াত করছে, ওনাকে কাঁদতে কাঁদতে বলে ফেলেছেন, ভুলবশত বলে ফেলেছেন। এবং তিলোত্তমার বাবা সেখানে বলেছেন যে তুমি এগুলো বলছো, ইনভেস্টিগেশনে তো বাধা আসতে পারে। তখন তার মা বলেছে যে আমি বলে ফেলেছি। এবং সেই ডক্টর যখন বাইরে গিয়ে সেই কথাগুলো কোনো সংবাদ মাধ্যমে জানায় এবং সেটা শোনা মাত্রই ভাবা যায় না যে এই সঞ্জীব মুখার্জি এবং ঘোলা থানার আইসি কে নিয়ে ওনারা তাদের বাড়িতে হানা দেয় এবং বলে যে আপনারা বলে দিয়েছেন, আপনাদের বলতে মানা করা হয়েছিল না, এইবার আপনার মেয়ের ইনভেস্টিগেশন বন্ধ হয়ে যাবে, আপনার মেয়ের দোষীরা আর ধরা পড়বে না। কি মারাত্মক, বুঝতে পারছেন যে একজন মানে যারা কিছুই জানে না, এই যে এরা বলছে আমরা পলিটিক্সে কিছু বুঝি না, আমাদের জীবনটাই ছিল সাদা মাটা মধ্যবিত্ত, আমাদের জীবনটাই ছিল আমাদের মেয়েকে দিয়ে ঘেরা, আমার মেয়ের স্বপ্ন, আমার মেয়ের ভবিষ্যৎ, আমার মেয়ে কিভাবে কোনটাতে ভালো থাকবে সেটাকে নিয়েই ঘেরা ছিল, আর আমাদের ছোট্ট একটা কাজ, এর বাইরে আমরা কিছু জানতাম না। কিন্তু আজ অনেক কিছু জানতে পারছি, বুঝতে পারছি, চিনতে পারছি। এবং পরবর্তীকালে যখন তারা বুঝতে পারে, তারপরে তো তারা সবার কাছে সমস্তটা বলে। আজকে যেটা তারা ফাঁস করলো, সবার সামনে তারা তাদের নাম নিয়ে কিন্তু সমস্তটা বলে দিলেন। তিলোত্তমার পরিবার এর সাথে তো আমরা সবাই আছি, কারণ এইভাবে আগের দিনও বলেছি, যারা প্রতিবাদ করেছিল তাদেরকেও ভয় দেখানো হয়েছিল যে এখানে বন্ধ করে দেওয়া হোক, যেখানে তিলোত্তমার বাবা মা বলছেন তোমরা কেউ ভয় পেও না, তোমরা ভয় পেলে তার আরো ভয় দেখাবে, তোমরা আছো বলে আমরা প্রতিবাদ করতে পারছি। সত্যি কথা, আজকে তিলোত্তমার বাবা মা আজকে সবার একজন কি বলবো, তারা রাত্রেবেলা মেয়ের জন্য কান্নাকাটি করলেও সকালে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তার মেয়ের দোষীদের তারা শাস্তি দেবে, শাস্তি পাওয়াবে। আজকে যারা বলছে না যে তাদের চোখে জল নেই, তাদের পরিবারে যদি এরকম কেউ হতো তখন তারা বুঝতে পারত কত কান্না করবে, কত কান্না করা যায়। লোক দেখিয়ে কান্না করবে, যাদের কান্না করা তারা এমনিই করবে, কিন্তু তাদের চোখে এখন আর কান্না না, আগুন জ্বলছে। একজন অসহায় মা বাবাকে এইসব কথা বলতেও যারা বলে না, সত্যি তাদেরকে নিন্দুক ছাড়া কিছু বলা যায় না। এবার আসি সন্দীপ ঘোষের কথায়। সন্দীপ ঘোষ আদালতে গিয়ে বিচারপতির সামনে উনি বলছেন যে আমার ট্রায়ালটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করুন, যেখানে সমস্তটাই উনি জানে যে সিবিআই চার্জশিটের জন্য যেই চার্জ ফ্রেম সেটা গঠন করতে পারছিলেন না, যেহেতু এই সন্দীপ ঘোষ সরকারি একজন চাকরিজীবী, তাই তার চার্জ ফ্রেম গঠন করার জন্য সরকারের অনুমোদনের প্রয়োজন, এবং অনুমোদন পাওয়ার পরও সিবিআই কিন্তু সেটা নিম্ন আদালতে না জানিয়ে ডাইরেক্ট হাইকোর্টে গিয়ে জানাচ্ছেন। এবং তারা এটাও বলেছেন যে 27 তারিখে তারা তারা অনুমোদন পেয়েছে, তারপরে তারা ইনভেস্টিগেশন করতে একটু সময় তাদের লাগছে, তার জন্য একটু সময় লাগছে, এত দিন হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে এই সন্দীপ ঘোষ সে গিয়ে বলছে যে আমার ট্রায়ালটা যত সম্ভব তাড়াতাড়ি করে ফেলুন। সেখানে বিচারপতি প্রচন্ড পরিমাণে ক্ষুব্ধ হয়ে গেলেন এবং বললেন আপনার কোনো কথা শোনা হবে না, আপনি ভালো করে জানেন যে আপনার চার্জশিট গঠন করতে গেলে চার্জ ফ্রেম করার আগে সরকারের অনুমোদন নেওয়া দরকার, যেটা 27 তারিখে পাওয়া হয়েছে, এবং সিবিআই তারপরে এখনো পর্যন্ত চার্জশিট গঠন করতে পারেনি। সিবিআই কে 7 দিন সময় দেওয়া হয়েছে চার্জশিট গঠন করার জন্য আপনার বিরুদ্ধে। সেখানে আপনি কোনো কথা বলবেন না, আপনি যেখানে আছেন চুপ করে সেখানে বসে থাকুন।
কত অপমানিত হতে হলো। আজকে এই সন্দীপ ঘোষ এ যা যা করেছে, শুধুমাত্র আরজি করে নয়, কলকাতা মেডিকেল কলেজেও সে যে দুর্নীতি করেছে তার যে শাস্তি স্বরূপ, তাকে তো বাইরের আলো দেখানোরই কথা নয়। তাকে মানে কি বলবো, তার জন্য আজকে যে এর আগেও আরজি করে আমরা শুনেছি অনেক মেয়েরা সুইসাইড করেছে, মারা গেছে, তার পিছনে এই যে এই সন্দীপ ঘোষের হাত নেই সেটা কিন্তু আমরা বলতে পারি না। কতটা দুঃসাহস সে এখনো পর্যন্ত কথা গিয়ে বলছে। হ্যাঁ, আজকে তার একের পর এক দুর্নীতি এবং তার একের পর এক কেচ্ছা আমরা কিন্তু সবাই কিন্তু দেখতে পেয়েছি। এবার আপনাদেরকে বলি যে কলকাতার যে মেডিকেল কলেজগুলোতে সেগুলো এবং আরজি করে এই যে আশিস পান্ডে অনেক ছাত্রীদের কাছ থেকে যে টাকা নিয়েছে, এক্সট্রা টাকা নিয়েছে, সেটাও কিন্তু আমাদের অজানা নয়। আচ্ছা, তারা সবাই জেলের ঘাড়িতে আনছে এবং তাদের এমন শাস্তি যেন দেওয়া হয়, কারণ এই সিবিআই এর তারা তাদের ইনভেস্টিগেশন ঠিকঠাক না করতে পারায় কিন্তু আজকে তারা এই যে তথ্য লোপাট করেছে, খুন ধর্ষণ মামলা তথ্য লোপাট করেছে, তার জন্য জামিন পেয়ে গেছে। কিন্তু এই যে দুর্নীতি, এই দুর্নীতির জন্য কিন্তু তাকে কোনো মতে কিন্তু ছাড়া যাবে না। দেখা যাক যে এরপরে কি হতে চলেছে এবং তিলোত্তমার বাবা মা এরপরে কি পদক্ষেপ নেয়, কারণ তাদের পদে পদে বিপদ। তারা এরপরে কি পদক্ষেপ নেবে, তাদের আইনজীবী কি করতে চলেছে, সমস্তটাই কিন্তু আমরা দেখব। আজকে তাদের ভুল পদক্ষেপে কিন্তু সঞ্জয় রায়ের বেকসুর খালাস হয়ে গেলেও হয়ে যেতে পারে, যেটা কিন্তু স্বয়ং বিচারক কিন্তু তাদেরকে জানিয়ে দিয়েছে। তো চলুন আজকের মতো আমার প্রতিবেদনটা এইটুকু নিই, আবার আসবো একটা নতুন প্রতিবেদন নিয়ে। তখনের জন্য নমস্কার।